শ্রদ্ধাভাজন দেশবাসী ও আমার হিন্দু সম্প্রদায়ের সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, ভাই বোনেরা, আপনারা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন। আজকে একটি বিশেষ কারণে আমি লাইভ অনুষ্ঠানটি করছি। আমি 10টায় আজকে লাইভ অনুষ্ঠানটি করার কথা ছিল, কিন্তু একটি লাইভ করেছিলাম, ভুলবশত সেটি ডিলিট হয়ে গেছে, তাই আজকে পুনরায় আবার লাইভটি করলাম। আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য এবং সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আমাদের সকলের উচিত এই নির্বাচনে যারা ভোটার হয়েছি তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা। বিশেষ করে আজকে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে উল্লেখ করতে চাই, যে বিষয়গুলো আপনারা অবশ্যই প্রয়োজনবোধে চেক করে দেখবেন। আমি প্রথমেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে একটি প্রচলিত প্রবাদ আছে, কথাটা অনেকাংশেই সত্য, যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়। যদিও সে অবস্থার অনেক পরিবর্তন আগে থেকেই আসছে। সবাই যে ভোট দেয় তেমনটি নয়, সবাই সমর্থন করে তেমনটি নয়, তো অধিকাংশ ভোট দেয়, কথাটাই কিন্তু প্রচলন রয়েছে। আমি আজকে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোনদের কাছে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর প্রথম ক্ষতিকারক বা প্রথম কুঠারাঘাত কে করেছে, কেন করেছে, কত সালে করেছে, কারা করেছে, এই বিষয়টিকে আপনারা অবগত কিনা? আমি মনে করি অনেকে হয়তো বিষয়টি জানেন বা অনেকে হয়তো জানেন না, আর অনেক হয়তো জেনে শুনে বিষয়টি গোপন রেখেছেন। আমি সেই বিষয়টি আজকে ক্লিয়ার করতে চাই। এ বিষয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভাজন হয়ে যায়। আমরা একটা পাকিস্তানের রাষ্ট্রের ভিতর অন্তর্ভুক্ত হই এবং আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে আমরা নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হই। পাকিস্তান এবং ভারত বিভাজন হওয়ার পর ভারত সরকার 1966 সনে একটি আইন পাশ করে, যা ছিল শত্রু সম্পত্তি আইন। বাংলাদেশ সেই 1952 ভাষা আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে আমাদের পূর্ব পাকিস্তান, আমাদের স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। অনেক রক্তের বিনিময়, অনেক মা বোনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে আজকে পরিচিত। আমার প্রশ্ন হলো, সেই ভারতের করা 1966 সালের শত্রু সম্পত্তি আইন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই শত্রু কথাটা শুধু বাদ দিয়ে
অর্পিত সম্পত্তি হিসাবে এদেশে আইনটিকে বহাল করেছিল, যার কারণে এদেশের হিন্দু সম্প্রদায়ের সহায় সম্পদ ভ্যাট এবং কি এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বহু হিন্দু সম্প্রদায়ের লোক দেশ ছাড়তে বাধ্য হয়। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপরে প্রথম কুঠারাঘাত করেছিল এই আওয়ামী লীগ সরকার 1972 সালে। আমি বিগত 11/10/2012 তারিখে 11/10/2012 দৈনিক যুগান্তর পত্রিকায় একটি লিখেছিলাম হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে, আর কত কাঁদবে বলো। সেখানে আমি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করেছি, এই আইনের কথাও উল্লেখ করেছি এবং আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া কিছু ঘটনার কথাও আমি সেখানে উল্লেখ করেছি। সে লেখাটি আমার যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে যে পরিস্থিতি ঘটেছিল, সেখানে আমি আরেকটি লেখা লিখেছিলাম, রাজনীতির করাল গ্রাসে বিপন্ন মানবতা। এটি এই যে দৈনিক ইনকিলাব পত্রিকা 20/10/2012 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে আমি বহু লেখা, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক গাদা ডকুমেন্টস। আমি বিভিন্ন লেখা আমি পত্রিকায় পাঠিয়েছিলাম। তৎকালীন সময় আমাকে বিভিন্নভাবে কথা বলে, এমনকি পত্রিকা অফিস থেকে ফোন করেও আমাকে বলা হয়েছে আপনার এই লেখা ছাপা হবে না, এই লেখা ছাপা হলে সমস্যা তৈরি হবে। তারপর থেকে আমি নীরব ভূমিকা পালন করি, নীরব হয়ে যাই। আপনারা জানেন আওয়ামী লীগের জন্য এদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ লোক, এ কথাটা আমি অস্বীকার করলে চলবে না, যে আওয়ামী লীগকে ভোট দেয়। আওয়ামী লীগকে না জেনে, না শুনে, না বুঝে তারা এই কাজগুলি করে, অথবা জ্ঞাতসারে কেন করে এই কথাটাই জবাবটা যদি কোনো ব্যক্তি পারেন, যদি কোনো বাংলাদেশের এমন কোনো আওয়ামী লীগের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো নেতা, কোনো মন্ত্রী ছিলেন, কোনো এমপি ছিলেন, বা কোনো রাজনৈতিক নেতা, বা কোনো এমনিতে কোনো ব্যক্তি এই উত্তরটি দিতে পারেন, তাহলে দয়া করে জানাবেন যে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের উপর কুঠারাঘাত করেছিল প্রথম। সে আওয়ামী লীগকে কোনোভাবেই ভোট দেওয়া বাংলাদেশের হিন্দুদের অন্তপক্ষে উচিত নয়, এবং উচিত ছিল না, এবং উচিত কখনোই হবে না। কিন্তু তারপরও সেটা করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। হয়তো আমার একার পক্ষে প্রতিবাদ করা সম্ভব হয়ে ওঠেনি, সব কিছু করলেও হয়ে ওঠেনি। আপনারা বাংলাদেশের দীর্ঘ বছরের রাজনৈতিক ইতিহাস জানেন, এমন কোনো সময় নেই হিন্দুদের সম্পর্কে বিভিন্ন নির্যাতন, বাড়িঘর দখল, জমি সম্পত্তি দখল, বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিভিন্নজন এখন ওই সমস্ত ঘটনা নিয়ে বিভিন্ন সময় লেখালেখি করছেন। আমি অস্বীকার করব না যে দু চারটি ঘটনা ঘটছে না বা নির্যাতনের শিকার হচ্ছে না, এটা আমি কখনোই অস্বীকার করব না। বরঞ্চ আমি এই নির্যাতনের বা হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে সবিনয় অনুরোধ করব এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এবং সংঘটিত ঘটনাগুলোর যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে তার বিচার হয়। আপনারা জানেন এদেশে বিশ্বজিৎ হত্যাকাণ্ড একটি আলোচিত বিষয়। এটা ঘটেছিল আওয়ামী লীগের আমলে। নেত্রকোনার
মুক্তিরানী বর্মন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, যার বিচার আজও হয়নি। নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি দাসকে যেভাবে অপমান অপচিত করা হয়েছিল সেটাও আপনারা সবাই জানেন। এছাড়াও নাটোরের একজন কলেজ শিক্ষককে জুতার মালা পরানো হয়েছিল। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছিল। ঢাকার সূত্রাপুরে একটি বাড়ি দখলের জন্য হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে একটি বাড়িতে আটক করে তাকে হত্যার উদ্দেশ্যে চেষ্টা করে বাড়ি দখল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পার্শ্ববর্তী একজন ভদ্রলোকের কারণে সেটা সম্ভব হয়নি। এ ঘটনাও আপনারা জানেন। বিশ্বজিৎকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, তার জন্য কতজন, তখন তো সংসদেও অনেক হিন্দু মন্ত্রী এমপি ছিলেন এবং বাংলাদেশেও অনেক হিন্দু নামধারী নেতা, যারা এখন হিন্দু নেতা বলে পরিচয় দিচ্ছেন, তারাও ছিলেন। কতজন প্রতিবাদ করেছেন, কতজন কথা বলেছেন, কেন তখন কথা বলেননি? আমি স্পষ্ট ভাষায় নাম ধরে বলতে চাই। রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, গোবিন্দ প্রামাণিক, এই যে আজকে আপনারা বলছেন গোপীনাথ দাস, চিন্ময় দাস, এরকম আরও অনেকে, কোথায় ছিলেন এরা? তখন কেন কথা বলেননি? বাগেরহাটে একটি সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল করা হয়েছিল। বাগেরহাটে একজন এমপি নেতৃত্বে একজন, সেখানে বিশাল ঘটনা ঘটেছিল, তখন কেন সেটার প্রতিবাদ করা হয়নি? বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে উত্তম কুমারের পরিবারের সম্পত্তি দখল করা হয়েছিল, তখন কেন প্রতিবাদ করা হয়নি? আমতলীর গোসখালিতে সতীশ রায়ের পরিবারের সম্পত্তি দখল, নির্যাতন, এমনকি বাড়িতে অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে, তখন কেন প্রতিবাদ করা হয়নি? পটুয়াখালীর কলাপাড়ার শোভারানীর উপর, এই অসহায় পরিবারটির উপর যে নির্যাতন হয়েছে, সেটা এলাকাবাসী সহ বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সময় এসেছে, কিন্তু কোনো প্রতিকার, কোনো প্রতিবাদ হয়নি। কারণ তারা ছিলেন সাবেক আওয়ামী লীগ এমপির লোকজন, ভাই, আপনজন এবং তাদের লোকজন। তাহলে আজকে সে আওয়ামী লীগ কী করে অন্ততপক্ষে, আর যাই হোক, হিন্দুদের জন্য কী করে নিরাপদ হয়, এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখে গেলাম। অনেক হয়তো মনে মনে ভাবেন যে ভারত সরকার আমাদেরকে অনেক কিছু করবে, অনেক কিছু দেবে বা অনেক সহযোগিতা করবে। একটা কথা মনে রাখবেন, জন্মভূমির চাইতে পৃথিবীতে অন্য কোথাও, যে দেশেই যে জন্মগ্রহণ করুক, জন্মভূমির চাইতে অন্য কোনো দেশ কোনো দিন ভালো হতে পারে না। এবং ভারত বা অন্য কোনো রাষ্ট্র আমাদের জন্য বা হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো কিছু করবে, এরকম কোনো সুযোগ নেই, বা তারা করবেও না, বা করেছে এরকম কোনো প্রমাণও নেই। আওয়ামী লীগ হিন্দুদের জন্য কি করেছে? এই অর্পিত সম্পত্তি আইনকে ফেরত দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা কি সম্পত্তি ফেরত দিয়েছে? বড় আরও সম্পত্তিতে জটিলতা সৃষ্টি করেছে। কিভাবে? তারা ওই জজ কোর্টে মামলা করতে হবে, তবে জেলা কমিটির কাছে আবেদন করতে হবে, বিভিন্নভাবে বিভিন্ন কূটকৌশল করে তারা হিন্দু সম্প্রদায়কে মূলা ঝুলিয়ে একরকম মূলা দেখিয়ে রেখেছে। কিন্তু অনেকেই এগুলো বুঝছেন না, এগুলো জানছেন না, জানার চেষ্টা করছেন না, বা জেনে হয়তো চেপে আসেন, কোন কারণে আমি তা জানি না।
আমি নাম ধরে বলতে পারি। আওয়ামী লীগের সময় সুরঞ্জিত সেনগুপ্ত, সাধনচন্দ্র মজুমদার, পঞ্চানন বিশ্বাস, ঠাকুরগাঁয়ের রমেশচন্দ্র সেন, সুকুমার রঞ্জন ঘোষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল, পঙ্কজ দেবনাথ, মনোরঞ্জনশীল গোপাল সহ, স্বপন ভট্টাচার্য সহ অনেকেই আওয়ামী লীগের মন্ত্রিপরিষদেও এবং সংসদ সদস্য হিসেবেও ছিলেন। আপনাদের কাছে আমি একটি বিষয় স্পষ্টভাবে জানতে চাই, আপনারা একটি লোক বলুন যে সংসদে এই হিন্দু সম্প্রদায়ের সম্পর্কে তারা একদিন কোনোদিন বা কোনো আওয়ামী লীগের মন্ত্রী এমপি কোনোদিন হিন্দু সম্প্রদায়ের বিষয়ে কথা বলেছে, হিন্দু সম্প্রদায় নির্যাতনের বিষয়ে কথা বলেছে, এই সম্পত্তি ফিরিয়ে বিষয়ে কথা বলেছে, তাদের উপকারের জন্য কি কাজ করেছে? আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের জন্য একটি কাজ করেছে, এরকম একটি উদাহরণ আপনারা যদি কেউ পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সেটা মাথা পেতে নেব এবং যে শাস্তি হয় সেটা আমি মাথা পেতে নেব। আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা মুসলিম ভাইরা আছেন, এদেশে সংখ্যাগরিষ্ঠ আপনারা, আমরা এদেশে জন্মভূমিতে আসি, আপনারাও জন্মভূমিতে আসেন। কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নেবেন না, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, হিন্দু সম্প্রদায়কে বোঝানোর জন্য আমাকে এই উদাহরণটা টানতে হচ্ছে। আপনারা কোনো এটাকে ধর্ম অবমাননা বা ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য বা আলোচনা এ ধরনের কোনো বিষয় কেউ মনে করবেন না। আমি উদাহরণটা টানছি শুধু এই জন্য যাতে হিন্দু সম্প্রদায় বুঝতে পারে যে আওয়ামী লীগ কী করেছে। আওয়ামী লীগের আমলে সৌদি সরকারের অনুদানে 460টি উপজেলায় 460টি মডেল মসজিদ নির্মাণ করার কথা ছিল। কিছু মসজিদ নির্মাণ হয়েছে, সবটি হয়েছে কিনা আমি জানি না। আমার কাছে সুন্দর কথা, মুসলিম প্রধান দেশ, এখানে মসজিদ হবে, মসজিদ করবে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই। এটা সুন্দর, মানুষ যাতে তারা নামাজ পড়তে পারে সেজন্য তারা করবে, আমাদের আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন একটি জায়গা, হিন্দু সম্প্রদায় একটি লোক বলুক, একটা লোক সম্পর্কে আমি জানতে চাই যে বাংলাদেশে কি একটা মন্দিরের জন্য সরকার বা 10-20-50টা মন্দিরের জন্য 50টা মন্দির বা 20টা মন্দির কি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি করতে পারতো না? তাদের জন্য তো কি একটা অনুদান দিতে পারতো না? কি করেছে? এই যে আজকে হিন্দু মেয়েরা, বিশেষ করে হিন্দু পারিবারিক আইনে মেয়েরা বা স্ত্রীরা স্বামী বা পিতার সম্পত্তির অধিকার পায় না। কিছু কিছু হিন্দু আমি তাদেরকে স্পষ্ট ভাষায় দালাল বলবো, তারা 8 দফা দাবি দিয়েছে। এই চিন্ময় দাস সহ যে একটা বাটপার, যে একটা দালাল, এই গোবিন্দ প্রামাণিক, এরা লম্বা লম্বা কথা বলে, হিন্দু আমাদের মাথা বিক্রি করে এরা নিজেদের স্বার্থ হাসিল করে। আমি বারবার বলেছি হিন্দু নারীদের অধিকার দিতে হবে। মুসলিম পারিবারিক আইনেও আছে, তারা পিতামাতার স্বামীর সম্পত্তি বা সম্পদের অধিকার পায়। বাংলাদেশে যাতে হিন্দু নারীরাও, কারণ সবচেয়ে বাংলাদেশে হিন্দু নারীরা অধিকার বঞ্চিত, ভারতেও হিন্দু নারীরা সম্পত্তির অধিকার পায়, তাহলে বাংলাদেশে কেন পাবে না? তাই আমি বলেছি যে হিন্দু পারিবারিক আইন সংস্কার করতে হবে। কিন্তু অনেকে সেখানে বিরূপ মন্তব্য করেছেন। আমি তাদেরকে আমি ওইভাবে বলতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার স্ত্রী বা আমার স্ত্রী, যেই হোক, সে তার সম্পত্তির অধিকার পাবে। তাকে অধিকার দেয়া, তাকে নৈতিক অধিকার দেওয়া, তাকে অধিকার থেকে, এটা কি আমাদের উচিত নয়? তাদেরকে অধিকার বঞ্চিত রাখা কি আমাদের সমীচীন? এটা কোনোভাবেই উচিত নয়।
আজকে যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, আমরা হিন্দু সম্প্রদায়ের লোক বিভিন্ন পূজা করি, দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, শীতলা পূজা, এমনকি দুর্গা পূজায় আমরা কুমারী পূজা করে থাকি, মাতৃরূপের পূজা করি। কিন্তু যখনই সেই নারীর অধিকারের কথা বলা হয়, তখনই অধিকাংশ লোক কেমন যেন একটু বেতাল হয়ে যান, তাদের মন্তব্যগুলো যেন কেমন হয়ে যান, তারা কেন যেন ঐক্যবদ্ধ হতে পারেন না। এই বিষয়টা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। তাহলে আপনারা এই যে মাতৃরূপে পূজা করেন, এই পূজার মানেটা কি? আপনারা দেখান একজন কুমারী পূজা করছি, কেন সেই এই এই সমস্ত করার মানেটা কি? কোথায় তাদের উদ্দেশ্যটা কি আপনাদের? যদি এবং আমার ধর্মীয় বিধানে আছে, ধর্মীয় বিধানেও বলা হয়েছে, ধর্মে বলা হয়েছে নারীকে তুমি অধিকার দাও, নারীর সম্মান সম্বর্ধে। আজকে নারীর দ্বারা আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আপনি আপনার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, এবার প্রত্যেকেই যার যার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। সে মাকে অধিকার দিতে, আমার বোনকে অধিকার দিতে কেন আমরা কুণ্ঠিত হব? কেন আমরা পিছপা হব? এর কোনোটাই আপনারা কিছু দালাল শ্রেণীর লোক, আমি বলবো, তারা কিছু দাবি দিছে, কিন্তু এই দাবিটা কখনোই তারা উত্থাপন করেনি। আমি বারবার বলেছি এই দাবি উত্থাপন করতে হবে। অতএব বাংলাদেশের হিন্দু নারীদের অধিকার, তার স্বামী এবং পিতার সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। এগুলো নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদেরকে, এদেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, সেই বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে সরকার গঠন করুক, তাদের কাছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সব মতভেদ ভুলে ভালো লোকজনদেরকে নিয়ে, যেমন কুশলবরণ চক্রবর্তী আছেন, 26টি বিশ্ববিদ্যালয় থেকে 26 জন শিক্ষক, সাবেক বিচারপতি, 25 আইনজীবী, বিভিন্ন শিক্ষক, ইঞ্জিনিয়ার, 25 ডাক্তার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সমন্বয় একটি মূল কমিটি গঠন করে আমাদের হবে কোনো রাজনৈতিক দলের কমিটি নয়, আমাদের হবে একমাত্র একটি সামাজিক সংগঠন। এখন কেন এত বহুবিধা সংগঠন? যেখানে দেখা যাচ্ছে সনাতন পার্টি, বিশ্ব হিন্দু জোট, মহাজোট, ওই সনাতন মঞ্চ, ওই অমুক মঞ্চ, মানে অনেকগুলি। কেন আমাদের ভিতরে এত বিভাজন? এই বিভাজনগুলি কেন থাকবে? আমরা মাত্র কয়েক কোটি হিন্দু এদেশে আছি, অথচ সব চলেই গেছে। তাহলে আমাদের মধ্যে যদি এত বিভাজন থাকে, সে দায় কার? সে দায় কি অন্যজনার? সে দায় কি অন্য কারোর? কোনো রাজনৈতিক দলের না কোনো সরকারের? সে দায় তো আমাদের। অতএব এই দায়টাকে এই দায় থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদেরকে একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হতে হবে, সকল দলমত নির্বিশেষে, এবং সর্বাগ্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। এরপরে এই যে সমস্ত ব্যক্তিদের কথা বললাম, তাদেরকে একটি মূল কমিটি করে তারপরে আমাদের নৈতিক যে দাবিগুলি আছে, সে দাবিগুলি হিন্দু আইন সংস্কার, হিন্দু পারিবারিক আইন সংস্কার, হিন্দু সুরক্ষা আইন সহ যতগুলি আমাদের নৈতিক দাবি আছে, সেই দাবিগুলি আমরা যাতে পূরণ করতে পারি, আমরা যে দেশে সঠিকভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে বসবাস করি, এদেশের নাগরিক হিসাবে আমাদের নৈতিক যে অধিকার, সেটা যাতে আমরা প্রাপ্য পেতে পারি নৈতিকভাবে, সেটা সরকারের কাছে উপস্থাপন করতে হবে, সমস্ত রাজনৈতিক দলের কাছে উপস্থাপন করতে হবে, সাংবাদিক সমাজের কাছে উপস্থাপন করতে হবে, সবাইয়ের কাছে উপস্থাপন করে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আশা করি এই 12 তারিখে নির্বাচনের পর যে সরকারই আসুক না কেন, অবশ্যই আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরতে পারি, যারা বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল, প্রশাসন সহ সকলের কাছে আমাদের যৌক্তিক কথাগুলি আমরা তুলে ধরতে পারি, আমাদের যৌক্তিক দাবিগুলি আমরা বলতে পারি, অবশ্যই আমি আশা করি আমাদের দাবিগুলি পূরণ হবে। যা কোনোদিন পূরণ হয়নি, অবশ্যই সেটা আগামীতে হবে, এটা আমি আপনাদেরকে একান্তভাবে বলতে পারি।
তাই আগামী 12 তারিখ নির্বাচনে কোনোভাবেই কেউ নির্বাচন ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন নির্বিঘ্নে বাড়িতে। আপনাদের কোনো সমস্যা হবে না। আমি সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বতন থেকে সকল প্রার্থী সমর্থকদের কাছে অনুরোধ করব, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের আর কোনো ব্যক্তি যদি কেউ অপরাধ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেবেন, আইন তার বিচার করবে, কিন্তু যাতে আর কোনো নির্যাতনের শিকার না হয় সে বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। হ্যাঁ, কেউ অপরাধ করতে পারে, আমরা কোনো অপরাধীর পক্ষ আমরা নেব না। কোনো অপরাধের দায় এই আমাদের সমাজ গ্রহণ করবে না। কিন্তু কেউ যদি আমাদের মাথা বিক্রি করার চেষ্টা করেন তার কিন্তু রেহাই হবে না। আমি জানি আজকে আমার এই লাইভ করার পরে হয়তো আমার উপরও কোনো হামলা হতে পারে, আমার জীবনের উপরে কোনো ঝুঁকি আসতে পারে, তবু আমি সেটাকে ভয় করি না। আমি আপনাদের কাছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ রেখে গেলাম, আমি কথাগুলি বলে গেলাম, আমি সত্যগুলি উত্থাপন করে গেলাম যে আওয়ামী লীগ আমাদের জন্য কি করেছে, এই হিন্দু সম্প্রদায়ের জন্য কি করেছে। হিন্দু সম্প্রদায়ের জন্য আওয়ামী লীগ একটি ভালো কাজ করেছে, একটি ভালো উদ্যোগ নিয়েছে, এমন যদি কোনো প্রমাণ কেউ দিতে পারেন আসেন তার সাথে আমি আজকে যারা টিভি মালিকানাধীন আছেন, টিভি চ্যানেলের সাংবাদিক আছেন, আপনারা দয়া করে আমাদেরকে একটি স্পেস করে দিবেন যাতে আমরা সরাসরি সেই টিভিতে সরাসরি আমরা লাইভ সম্প্রচারের মাধ্যমে আমাদের সেই বক্তব্যগুলো তুলে ধরতে পারি। আপনাদের কাছে এই অনুরোধ রইল। আর সাংবাদিক সমাজের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন যাতে আমাদের যারা নিরপরাধ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি আপনারা প্রশাসন, সরকার, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল একটু সুনজর রাখবেন। আর একটা কথা আমি বলে রাখি, অনেকে মনে মনে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনেক হয়তো কথাগুলি প্রকাশ করবে না, কিন্তু আমি সত্যিটা প্রকাশ করতে চাই। অনেকে মনে মনে ভাবে ভারত যেতে জানে আমাদেরকে কত কিছু দিয়ে ফেলবে, হিন্দু সম্প্রদায়ের অনেকেও মনে করেন। আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভারত আপনাদেরকে কখনোই কিছুই দেবে না, কিছুই দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আপনারা লিখে রাখতে পারেন আজকে তারিখ দিয়ে, আমি হয়তো চিরকাল বেঁচে থাকবো না, আমি হয়তো বেঁচে থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু এটা ডায়েরিতে লিখে রাখেন। কারণ ভারত সরকার হলো বাংলাদেশকে ব্যবহার করে, তারা কখনোই বাংলাদেশকে উপরে উঠতে দেওয়ার মতো কোনো কাজ করবে না, হিন্দু সম্প্রদায়ের জন্যও কোনো কিছু করবে না। আওয়ামী লীগও যেমন কোনো কিছু করেনি। এখনও প্রশ্ন আসতে পারেন তাহলে কে করবে? হ্যাঁ, আপনারা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর আসতে পারবে না, আপনারা নিশ্চিত লিখে রাখেন। আওয়ামী লীগ যে সমস্ত সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো বিদেশে অর্থ পাচার। আজকে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আজকে বেগমপাড়া হবে, আমি কয়েকদিন আগে একটি লেখায় লিখেছিলাম বেগমপাড়ার পর তো আবার সাহেবপাড়া হবে না, এটা আমি লিখেছি একটা বিশেষ কারণে। আশা করি সেটা আর হবে না, বাংলাদেশে আর সেটা হতে পারে না। বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে, সেটা যাতে না হয়। আমি যারা আগামী সরকারে আসবেন বা যে কোনো রাজনীতি সবাইকে বলবো, বাংলাদেশের দেশপ্রেম আগে, আপনার জন্মভূমি আগে, আপনার দেশ, তারপর অন্য কিছু। আপনার জন্মভূমির চাইতে অন্য কোনো দেশের প্রতি মায়া, অন্য কোনো দেশের যতই ভালো হোক, তারা যতই শিক্ষিত হোক, যতই মার্জিত হোক, নিজ দেশের চাইতে অন্য দেশ কখনোই ভালো হতে পারে না, ভালো হবে না, এটা আপনারা নিশ্চিত লিখে রাখেন। তাই আমি আশা করব আর কেউ আজকে পিকে হালদার তার মতো মানুষ এদেশ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়, এই সুযোগ কারা দিয়েছে?
আজকে হলমার্ক গ্রুপ টাকা নিয়ে পালিয়ে যায়, এস আলম গ্রুপ টাকা নিয়ে পালিয়ে যায়। এ সমস্ত সুযোগ কারা করে দিয়েছে? সরকার ছাড়া কি সমস্ত সুযোগ কখনো তারা করতে পেরেছে? কখনো করতে পারেনি। আশা করি ভবিষ্যতে যে সরকার আসবে তার এই ধরনের কোনো কার্যক্রমকে কোনোভাবেই সমর্থন বা পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই কেউ সমর্থন করবে না। এটুকু অনুরোধ আমি আগামী সরকারের কাছে এবং সকল রাজনৈতিক দলের কাছে আমি অনুরোধ রাখব। এদেশের আমরা জন্মেছি, আগে আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে, আজকে দেশের জনগণকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি শুধু মুখের কথায় হয় না, বড় নেতা হলেই হয় না, বা সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে ভালোবাসলেই আপনি সাধারণ মানুষের ভালোবাসা পাবেন, এবং সে ভালোবাসাই আপনাকে রাজনীতিতে আরও উজ্জ্বল নক্ষত্রে পরিণত করবে। তাই আমি শেষ পর্যন্ত বলতে চাই, আগামী 12 তারিখে নির্বাচনে আপনারা সবাই, হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। যারা ভোটার হয়েছেন নিশ্চিন্তে ভোট দেবেন, কেউ ভোট থেকে বিরত থাকবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে। আমাদের ক্ষতি আমরা কোনো কিছুতেই হতে দিতে পারি না। আমি এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করি যে কোনোভাবেই এটা করবেন না। এই ভুল সংশোধন করেন। বিগত দিনে বহু ভুল হয়েছে, বহু কথা বলার আছে। এই আওয়ামী লীগ আরও কী করেছে এর বহু কিছু বলার আছে, কিন্তু আমি সেগুলো আর বললাম না। আমি হয়তো পরবর্তীতে যদি প্রয়োজন হয় বলবো। তবে এই কথাগুলো মনে রেখে আপনাদের কাছে আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে যার ভোট প্রদান করে বাড়িতে আসবেন। এবং মনে রাখবেন, আমি আগামী যে সরকার গঠন করবে তাদের কাছে সবিনয় অনুরোধ করব, আজকে আপনারা এই হিন্দু সম্প্রদায়ের এই অনগ্রসর জনগোষ্ঠীর যাতে অগ্রসর হয় সেই ব্যবস্থা দেবেন। পারিবারিক আইন সংস্কার করে নারীর অধিকার ফিরিয়ে দিবেন, এবং হিন্দু সম্প্রদায় যদি অগ্রসর হতে পারে সে বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন। এবং প্রজন্মদে আপনারা যে সমস্ত বিষয় অসামঞ্জস্যপূর্ণ আছে সেগুলো তো সামঞ্জস্যপূর্ণ করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।